তাহলে দেখ, অর্গানিক অ্যাসিড বেস যে চ্যাপ্টার আমাদের চলছে তাতে আমাদের নেক্সট আরেকটি প্রবলেম নেওয়া হলো প্যারাক্লোরোফেনল আর প্যারাফ্লোরোফেনল, এরকম দুটো কম্পাউন্ড নেওয়া হয়েছে, প্যারাক্লোরোফেনল অ্যান্ড প্যারাফ্লোরোফেনল। হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার অ্যাসিড অ্যান্ড হোয়াই? এই দুটোর মধ্যে কে স্ট্রঙ্গার অ্যাসিড এবং কেন সেটি আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। তো তোরা আচ্ছা, আরেকটা জিনিস, তোরা এই অর্গানিক অ্যাসিড বেসের ব্যাপারে হার্ড কপি বা নোটস জেরক্স দোকান থেকে কালেক্ট করে নিস, ঠিক আছে? জেরক্স দোকানে যদি না পেয়ে থাকিস আমাকে হোয়াটসঅ্যাপ করবি, আমি অ্যাভেলেবেল করিয়ে দেবো, তারপরে তোরা ওইখান থেকেও জেরক্সও করতে পারিস। যদি কেউ না লিখিস, মানে এগুলো তো সব অলরেডি অ্যাপসের মধ্যেই আছে, তাও যদি অ্যাপসের মধ্যে কোনো প্রবলেম মনে হয় যে এটা লিখছিস, মানে লেখার পরিবর্তে তোরা একটা জেরক্স চাচ্ছিস, তাহলে আমাকে তোরা জেরক্স দোকান থেকেও কালেক্ট করে নিতে পারিস, কিংবা যদি না পাস আমাকে জানাবি। যাই হোক, এবার দেখ, বিটুইন প্যারাক্লোরোফেনল অ্যান্ড প্যারাফ্লোরোফেনল হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার অ্যাসিড অ্যান্ড হোয়াই? দুটো কম্পাউন্ড, একটা হলো প্যারা পজিশনে ক্লোরিন রয়েছে, প্যারাক্লোরোফেনল, আরেকটি কম্পাউন্ড প্যারা পজিশনে ফ্লোরিন রয়েছে, এটাকে বলা হচ্ছে প্যারাফ্লোরোফেনল। এবার এই দুটো কম্পাউন্ডের মধ্যে থেকে আমাদের যেটি জানতে হবে বা যেটি আমাদের এখানে জানতে চেয়েছে সেটি হলো কে স্ট্রঙ্গার অ্যাসিড। কিভাবে এটাকে এক্সপ্লেন করা হবে? নিশ্চয়ই আমরা এই দুটো কম্পাউন্ড থেকে করেসপন্ডিং যে কনজুগেট বেস তৈরি হয় সেইটি ড্রয়িং করে নেব, তাই তো? এইচ প্লাস ভেঙে বেরিয়ে যাওয়ার পর যে করেসপন্ডিং কনজুগেট বেস এখানে তৈরি হবে সেটি হলো প্যারাক্লোরোফেনক্সাইড, দিস ওয়ান। সিমিলারলি প্যারাফ্লোরোফেনল থেকে এইচ প্লাস ভেঙে বেরিয়ে যাওয়ার পর যেটা তৈরি হয় সেইটি হলো প্যারাফ্লোরোফেনক্সাইড, দিস ওয়ান, প্যারাফ্লোরোফেনক্সাইড। এবার এই যে দুটো কনজুগেট বেস তৈরি হলো, এই কনজুগেট বেসগুলোর আমাদের স্টেবিলিটির অর্ডার দেখতে হবে। নিশ্চয়ই কনজুগেট বেসের যদি আমরা স্টেবিলিটির অর্ডার পেয়ে যাই তাহলে করেসপন্ডিং কম্পাউন্ডের অ্যাসিডিটির অর্ডার পেয়ে যাব, তাই তো? কনজুগেট বেস যার যত বেশি স্টেবল হবে তার করেসপন্ডিং কম্পাউন্ড তত বেশি অ্যাসিডিক হবে। এবার এই দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে যখনই আমরা দেখব যে এদের অক্সিজেনগুলো কার ক্ষেত্রে মোর স্টেবল, তাহলে নিশ্চয়ই এখানে ক্লোরিন রয়েছে, এখানে ফ্লোরিন রয়েছে। ফার্স্ট যে কথাটি আমাদের মাথায় আসবে সেটি হলো ক্লোরিন এবং ফ্লোরিন দুটোরই মাইনাস আই এফেক্ট রয়েছে, মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রয়েছে। তারই সাথে সাথে খেয়াল থাকে যেন ক্লোরিনের উপরেও লোন পেয়ার প্রেজেন্ট রয়েছে, ফ্লোরিনের উপরেও লোন পেয়ার প্রেজেন্ট রয়েছে। তাহলে এই লোন পেয়ারগুলো আবার বেঞ্জিন রিংয়ের সাথে রেজোনেন্স করতে পারে। তাহলে এই কন্ডিশনে এখানে এরকম দাঁড়াচ্ছে যে হ্যালোজেনগুলোর মধ্যে যে এফেক্ট প্রেজেন্ট রয়েছে সেটি হচ্ছে মাইনাস আই অ্যান্ড প্লাস আর এফেক্ট, তাই তো? মাইনাস আই আর প্লাস আর এফেক্ট। এবার এর মধ্যে ডেফিনেটলি মাইনাস আই এফেক্টগুলোই কী হয় হ্যালোজেনগুলোর ক্ষেত্রে মোর ডমিনেটিং কম্পেয়ার টু প্লাস আর এফেক্ট, তাই তো? তাহলে এবার এটা এই পর্যন্ত শোনার পর আমাদের নিশ্চয়ই মনে হবে তাহলে এই দুটোকে জাস্ট আমরা এক্সপ্লেন করে দেবো তাদের মাইনাস আই এফেক্টের দ্বারা। যার মাইনাস আই এফেক্ট যত বেশি হবে তার এই অক্সিজেন আয়নের স্টেবিলিটি তত বেশি হবে, তাই তো? কিন্তু এবার একটু খেয়াল করে দেখ, ফ্লোরিন বা ক্লোরিন কোথায় কানেক্ট রয়েছে? অক্সিজেন আয়ন যে কার্বনের সাথে কানেক্ট রয়েছে সেখান থেকে দেখ অনেকটাই দূরে প্রেজেন্ট রয়েছে। অলরেডি আমরা জানি যে ইন্ডাকটিভ এফেক্ট ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ কি যত বেশি ডিস্টেন্স বাড়তে থাকবে ইন্ডাকটিভ এফেক্ট অর্থাৎ ইন্ডাকটিভ যে প্রভাব সেটা ধীরে ধীরে কমতে থাকে। ডিস্টেন্স যত বাড়তে থাকবে ইন্ডাকটিভ এফেক্ট অ্যাকচুয়ালি তত কমতে থাকে। তাই এই কেসগুলোতে ক্লোরিন বা ফ্লোরিনের কেসগুলোতে মাইনাস আই এফেক্ট ডমিনেটিং হলেও কম্পেয়ার টু প্লাস আর এফেক্ট, কিন্তু এখানে ডিস্টেন্সের কারণে মাইনাস আই এফেক্ট অতটা এফেক্টিভ হচ্ছে না। তার পরিবর্তে তাহলে কি দেখতে হবে? প্লাস আর এফেক্ট, অর্থাৎ রেজোনেন্স দ্বারা এক্সপ্লেন করার ঘটনা আসছে, তাই তো? এবার দেখ, যখনই আমরা রেজোনেন্স দ্বারা এক্সপ্লেন করার ব্যাপারে ভাববো তখনই কিন্তু এবার চলে এলো যে রেজোনেন্স তো প্লাস আর টাইপ, অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং টাইপ, তাই তো? তাহলে এবার দেখা যাক যে ডোনেটিং টাইপ হওয়াতে কি প্রবলেম। এই দেখ, এখানে প্রেজেন্ট রয়েছে ফ্লোরিন, আমি প্যারাফ্লোরোফেনক্সাইডটা নিলাম। তাহলে এখান থেকে যখন রেজোনেন্স হচ্ছে প্লাস আর এফেক্টের কারণে ইলেকট্রন তো অক্সিজেনের দিকে শিফট হচ্ছে। সিমিলারলি ক্লোরিনও যখন আমরা দেখব তাহলে ক্লোরিনের ওপরেও যে লোন পেয়ার প্রেজেন্ট রয়েছে সেই লোন পেয়ারেরও রেজোনেন্সের কারণে এই অক্সিজেন আয়ন যে কার্বনের সাথে কানেক্ট রয়েছে তার উপরেই ইলেকট্রন ডেন্সিটি সে বাড়িয়ে দিচ্ছে। তাহলে এরকম কন্ডিশনে এই অক্সিজেন আয়নের উপরে নেগেটিভ চার্জ বেঞ্জিন রিংয়ের মধ্যে কি রেজোনেন্স করবে? এই হ্যালোজেনগুলো বরঞ্চ সেই নেগেটিভ চার্জগুলোকে আরও বেশি ডিস্টেবিলাইজ করছে। তাহলে এরকম কন্ডিশনে আমাদের দেখতে হবে
কোথায় প্লাস আর এফেক্ট তুলনামূলকভাবে কম রয়েছে। তো সেটি দেখতে গিয়ে এবার সায়েন্টিস্টরা দেখলেন কি, যে এইখানে প্লাস আর এফেক্ট হচ্ছে মোর ডমিনেটিং। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে ফ্লোরিনের 2p আবার কার্বনের 2p, তার মানে অরবাইটাল ম্যাচিং। এখানে কি হচ্ছে? অরবাইটাল ম্যাচিং হচ্ছে। তো অরবাইটাল ম্যাচিং এর কারণে এই জায়গাতে প্লাস আর এফেক্ট ইজ মোর ডমিনেটিং। প্লাস আর এফেক্ট ইজ মোর ডমিনেটিং। কিন্তু এই জায়গাতে একটু খেয়াল কর, ক্লোরিনের ক্ষেত্রে কি হলো 3p, আর কার্বনের ক্ষেত্রে কি 2p। তাহলে 3p 2p যখন, তখন সেই কন্ডিশনে আসছে যে অরবাইটাল মিসম্যাচ। এইখানে কিন্তু প্লাস আর এফেক্ট অতটা বেশি এফেক্টিভ হচ্ছে না। কারণ কি? ক্লোরিনের তোরা জানিস 3p অরবাইটাল, আর কার্বনের কি 2p। তাহলে 3pর সাথে 2pর ওভারল্যাপ অতটা ভালো হয় না যতটা 2pর সঙ্গে 2pর ওভারল্যাপ বেটার হয়। তাই প্লাস আর এফেক্ট যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ডমিনেটিং হয়ে যাচ্ছে কোথায়? ফ্লোরিনের কেসে। কিন্তু এখানে 3p 2p হওয়ার কারণে অরবাইটাল মিসম্যাচ। সো প্লাস আর এফেক্ট ইজ লেস ডমিনেটিং। লেস ডমিনেটিং, এইটি হয়ে যাচ্ছে লেস ডমিনেটিং। তাহলে লেস ডমিনেটিং যদি হয়, তাহলে এখান থেকে স্বাভাবিক আমরা অক্সিজেন আয়নের উপরে ইলেকট্রনিক ডিসপারশনটা রিলেটিভলি কম হচ্ছে, তাহলে এর স্টেবিলিটি টু সাম এক্সটেন্ট হলেও বেশি হচ্ছে, তার মানে করেসপন্ডিং কম্পাউন্ডের অ্যাসিডিটি বেশি হবে। এটা একটা লজিক। আর একটা লজিক আসছে এরকম, যে এই যে ক্লোরিন রয়েছে, ক্লোরিনের কিন্তু ভ্যাকেন্ট ডি অরবাইটাল প্রেজেন্ট। কিন্তু এরকম কোনো ভ্যাকেন্ট অরবাইটাল খেয়াল করে দেখি ফ্লোরিনের ক্ষেত্রে নেই। আর সেই কারণের জন্য এই জায়গাতে নেগেটিভ চার্জের অ্যাকচুয়ালি ডিলোকালাইজেশন টুয়ার্ডস ভ্যাকেন্ট ডি অরবাইটাল অফ দি ক্লোরিন অ্যাটম পসিবল। তাই আমাদের নেক্সট একটি রেজোনেটিং স্ট্রাকচার আমরা কেমন পাচ্ছি দেখ, অক্সিজেনের উপরে যে নেগেটিভ চার্জ ছিল সেটি ডিলোকালাইজ হয়ে যাচ্ছে বেঞ্জিনের মধ্যে, দিয়ে ক্লোরিনের ভ্যাকেন্ট ডি অরবাইটাল পর্যন্ত পৌঁছে গেল, আর ক্লোরিনের উপরে তৈরি হলো নেগেটিভ চার্জ এই গ্রিন অ্যারো অনুযায়ী দেখ। তো এই ধরনের একটা ভ্যাকেন্ট ডি অরবাইটাল প্রেজেন্ট থাকার কারণে এখানে একটা রেজোনেন্স হচ্ছে, অর্থাৎ অক্সিজেন আয়ন একটা স্পেশাল স্টেবিলিটি পাচ্ছে বাই দ্য ক্লোরিন অ্যাটম, বিকজ ক্লোরিন অ্যাটম কন্টেন দ্য ভ্যাকেন্ট ডি অরবাইটাল। কিন্তু এখানেও এটা মনে রাখবি যে এই ধরনের ওভারল্যাপিং কিন্তু খুব একটা যে এফেক্টিভ তা নয়। কেন খুব একটা এফেক্টিভ নয়? তার কারণ হচ্ছে এখানে যে অরবাইটাল ওভারল্যাপিংটাও দেখছিস সেটাও কাদের মধ্যে? 2pর সাথে 3d। তো 2pর সাথে 3d, এখানে যেমন 2pর সাথে 3pর ওভারল্যাপিং বেটার হয় না, সিমিলারলি আমরা বলতে পারি 2pর সাথে 3dরও অরবাইটাল খুব একটা ভালো হয় না, অরবাইটাল ওভারল্যাপিং খুব একটা ভালো হয় না, ডেফিনেটলি খুব একটা ভালো হয় না। কিন্তু ভালো না হলেও এই ধরনের রেজোনেন্স তো পসিবল, মানে টু সাম এক্সটেন্ট তো পসিবল, কিছুটা হলেও হতে পারে। কিন্তু ওই ধরনের কোনো রেজোনেন্স ফ্লোরিনের ক্ষেত্রে পসিবল নয়, কারণ ফ্লোরিনের ক্ষেত্রে এরকম কোনো ভ্যাকেন্ট ডি অরবাইটালই প্রেজেন্ট নেই। তাহলে এই কন্ডিশনে এই কনজুগেট বেস বিকামস মোর স্টেবল। তাই এখানে CB2 এর স্টেবিলিটি CB1 এর থেকে বেশি হয়ে গেল। আর এই কন্ডিশনে অ্যাসিডিটির অর্ডার তাহলে কি আসবে? অ্যাসিডিটি অর্ডারে আমরা কি পাবো? অ্যাসিডিটির অর্ডারে কম্পাউন্ড 2 দ্যাট ইজ প্যারাক্লোরোফেনল বিকামস মোর অ্যাসিডিক কম্পেয়ার টু প্যারাফ্লুরোফেনল। এইটি চলে গেল। তাহলে দেখ মেন রিজন তাহলে আমাদের কি পাওয়া গেল, যে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে প্লাস আর এফেক্ট ফ্লোরিনের ক্ষেত্রে বেশি। তো ফ্লোরিনের ক্ষেত্রে প্লাস আর এফেক্ট যদি বেশি হয় তাহলে কনজুগেট বেসের স্টেবিলিটি কম, কারণ নেগেটিভ চার্জ বরঞ্চ ডিস্টেবিলাইজড হচ্ছে। আর এখানে তুলনামূলকভাবে প্লাস আর এফেক্ট খুব একটা ভালো হচ্ছে না, তার মানে অক্সিজেন আয়ন খুব একটা ডিস্টেবিলাইজড হচ্ছে না, হচ্ছে ডিস্টেবিলাইজড কিন্তু ফ্লোরিনের মতো এতটা এফেক্টিভ ডিস্টেবিলাইজেশন নয়। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি হলো, ক্লোরিনের অ্যাডিশনালি অতিরিক্তভাবে ভ্যাকেন্ট ডি অরবাইটাল প্রেজেন্ট রয়েছে। এই ধরনের ডি অরবাইটাল ফ্লোরিনের ক্ষেত্রে প্রেজেন্ট নেই। তাই এই অ্যাডিশনাল ডি অরবাইটাল কি করছে, অক্সিজেন আয়নের উপর যে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে সেই নেগেটিভ চার্জটাকে ডিসপার্স করে দিচ্ছে টুয়ার্ডস ভ্যাকেন্ট ডি অরবাইটাল। যদিও এই ধরনের অরবাইটাল ওভারল্যাপিং তৈরি হচ্ছে বাই দি ওভারল্যাপিং অফ 2p অ্যান্ড 3d অরবাইটাল, হুইচ ইজ নট এ পারফেক্ট অরবাইটাল ম্যাচিং। This is also imperfect orbital matching, but yet to some extent this kinds of overlapping is possible, which leads to the stability of this particular conjugate base, and that's why this compound অর্থাৎ এইটা যে কম্পাউন্ড থেকে এসেছে কোনটি, এইটি, ও আচ্ছা প্যারাক্লোরোটাকে 1 দেওয়া হয়েছিল, প্যারাক্লোরোটাকে 1 দেওয়া হয়েছিল, তাহলে এটা জাস্ট চেঞ্জ করে দিই। তার ফলে কি হয়ে যাচ্ছে, প্যারাক্লোরোফেনল becomes more acidic. This is
কনজুগেট বেস 1 এখন হয়ে যাচ্ছে মোর স্টেবল কম্পেয়ার টু 2। তাহলে অ্যাসিডিটি 1 এর মোর অ্যাসিডিক কম্পেয়ার টু 2, কারণ 1 নম্বরটাকে দেখ এইটি নেওয়া হয়েছে প্যারাক্লোরো, এইটি মোর অ্যাসিডিক, ঠিক আছে। আর অলরেডি বলেও দেওয়া রয়েছে যে ক্লোরোফেনল এবং ফ্লোরোফেনল মধ্যে হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার অ্যাসিড, তো ডেফিনেটলি অ্যান্সার আসবে প্যারাক্লোরোফেনল মোর অ্যাসিডিক কম্পেয়ার টু প্যারাফ্লোরোফেনল, ঠিক আছে। নেক্সট প্রবলেম, এগুলো তোরা ডিটেলড লেখা নোটসের মধ্যেও পেয়ে যেতে পারিস, মানে হার্ড কপি যে নোটস তার মধ্যেও তোরা লেখাগুলো পেয়ে যাবি, যদি চাস সেটাও জেরক্স করে নিতে পারিস, কিংবা ট্যাব নোটস থেকেও লিখে নিতে পারিস। আচ্ছা, এরপর দেখ কতগুলো কম্পাউন্ড নেওয়া হচ্ছে। CH4, দ্যাট ইজ মিথেন, দিস ইজ CH4। এরপর একটা নেওয়া হলো বেঞ্জিন রিং, একটা হাইড্রোজেনকে, সাপোজ এই যে CH4 এর একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দেওয়া হলো একটা ফিনাইল গ্রুপের দ্বারা, তার মানে আমরা এই যে কম্পাউন্ডটা পেলাম এটি কি, দিস ইজ টলুইন। এই কার্বন, দিস ইজ ডাইফিনাইল মিথেন, this is triphenyl methane। এই দেখ, এটা কনসেপচুয়াল কোশ্চেন, এখান থেকে পরীক্ষায় এই কোশ্চেন আর ডাইরেক্টলি থাকে না, অনেক পুরনো কোশ্চেন পেপার যদি দেখিস তাহলে পেতে পারিস, তবে এখন আর এই ধরনের কোশ্চেন দেয় না। তাও এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, সেই জন্য আমি দিলাম, এবং একটু দেখে নে জিনিসগুলো কি রয়েছে বা কি বলা হচ্ছে। এরকম 4টে কম্পাউন্ড দেওয়া রয়েছে, একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবি 4টে কম্পাউন্ডের মধ্যে মানে কী ধরনের রিলেশন রয়েছে। প্রথমে ছিল CH4 মিথেন, এর একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে একটা ফিনাইল গ্রুপ দেওয়া হলো, তাহলে তৈরি হলো টলুইন। আবার একটা হাইড্রোজেনকে রিপ্লেস করলাম, আবার একটা ফিনাইল গ্রুপ দেওয়া হলো, তাহলে তৈরি হলো ডাইফিনাইল মিথেন। আবার একটা হাইড্রোজেনকে রিপ্লেস করা হলো বাই দ্য ফিনাইল গ্রুপ, তৈরি হলো ট্রাইফিনাইল মিথেন। তাহলে ঘটনা হচ্ছে এরকম যে পরপর আমরা এক একটা করে হাইড্রোজেনকে রিপ্লেস করা হচ্ছে, সেই জায়গায় একটা করে ফিনাইলকে সেই জায়গায় অ্যাটাচ করে দেওয়া হচ্ছে, তাতে করে তৈরি হলো এই ধরনের 4টে কম্পাউন্ড। এবং অবভিয়াসলি প্রত্যেকটা কার্বনের সাথে মিনিমাম একটা যেন হাইড্রোজেন প্রেজেন্ট থাকে, তা না হলে তো আমরা এই অ্যাসিডিটি এক্সপ্লেন করতে পারবো না, তাই না। সবগুলোই যদি হাইড্রোজেন, সব হাইড্রোজেনই যদি ফিনাইল গ্রুপে তারা রিপ্লেস হয়ে যায়, তাহলে তার অ্যাসিডিটি আমরা কীভাবে এক্সপ্লেন করবো, সেখান থেকে তো H+ কোনো রিলিজই হবে না, তাই না। তাই এরকম কন্ডিশন। এবার প্রত্যেকটা কম্পাউন্ড থেকে করেসপন্ডিং যদি আমরা কনজুগেট বেসগুলো ড্রয়িং করি তাহলে কি আসবে, ফার্স্ট কম্পাউন্ডের ক্ষেত্রে আসবে CH3- মিথাইল অ্যানায়ন। এর পরের কম্পাউন্ডটা থেকে আসবে কি, বেঞ্জিন রিং তো ডেফিনেটলি একটি রয়েছে, CH2-, তাই তো। এখান থেকেও একই রকমভাবে আবার একটা H+ ভেঙে বেরিয়ে গেল, এখানে দুটো ফিনাইল গ্রুপ রয়েছে, এই মাইনাস ডাইফিনাইল অ্যানায়ন। এখান থেকেও একই রকমভাবে আমরা একটা করে হাইড্রোজেনকে রিপ্লেস করে দেওয়া হচ্ছে একটা করে ফিনাইল গ্রুপের দ্বারা, এইটি, ঠিক আছে। এইগুলো হলো কনজুগেট বেস। এবার যদি বলা হয় এই কনজুগেট বেসের স্টেবিলিটি কি হবে, মানে স্টেবিলিটির অর্ডার কি হবে, তাহলে কি আসছে দেখ, এই নেগেটিভ চার্জ, যেটা মিথাইলের উপর যে নেগেটিভ চার্জ রয়েছে, এই নেগেটিভ চার্জের কোনো অ্যাজ সাচ কোনো স্টেবিলিটি নেই। তার কারণ কি, নেগেটিভ চার্জ তো লোকালাইজড, তাই না। নেগেটিভ চার্জ কি বললাম, লোকালাইজড, অর্থাৎ ওই মিথাইলের উপরেই নেগেটিভ চার্জটা রয়েছে, নেগেটিভ চার্জ ডিলোকালাইজ হতে পারছে না। সো দিস কনজুগেট বেস, দ্যাট ইজ কনজুগেট বেস 1 ইজ দ্য লিস্ট স্টেবল। নেক্সট আসছে কি, দিস ওয়ান। এখানে দেখ নেগেটিভ চার্জ নিশ্চয়ই বেঞ্জিন রিংয়ের মধ্যে রেজোনেন্স করতে পারে, তাই না। তাহলে এখানে কনজুগেট বেস 2 অবভিয়াসলি মোর স্টেবল। এবার এখানে যখন দেখছি যে দুটো ফিনাইল গ্রুপ রয়েছে, তাহলে এই রিংয়ের সাথেও রেজোনেন্স করতে পারে, আবার এই রিংয়ের সাথেও নেগেটিভ চার্জ রেজোনেন্সে ইনভলভ হতে পারে। তাই এই কন্ডিশনে নিশ্চয়ই কনজুগেট বেস 3 এর স্টেবিলিটি কনজুগেট বেস 2 এর থেকেও বেশি হবে। আবার যদি আমরা এই কেসটা দেখি, এখানে নেগেটিভ চার্জ এই বেঞ্জিন রিংয়ের মধ্যেও রেজোনেন্স করতে পারে, এই বেঞ্জিন রিংয়ের মধ্যেও রেজোনেন্স করতে পারে, এই বেঞ্জিন রিংয়ের মধ্যেও রেজোনেন্স করতে পারে। তাই ওভারঅল দেখা যাচ্ছে যে নেগেটিভ চার্জের ডিলোকালাইজেশন তাহলে কনজুগেট বেস 4 এর নিশ্চয়ই সবথেকে বেশি, তাই তো। এইভাবে অর্থাৎ আমরা যদি কনজুগেট বেস এবার স্টেবিলিটির অর্ডার সাজাই, সিবি কনজুগেট বেস স্টেবিলিটি অর্ডার, এটি যদি সাজানো হয় তাহলে কি আসবে,
CB4 হয়ে যাচ্ছে সব থেকে বেশি স্টেবল, দেন CB3, তারপর এলো CB2, তারপর এলো CB1, তাই তো, কনজুগেট বেস 1, এইটি এলো। এবার একটু খেয়াল করে দেখ, CB4কে বলা হচ্ছে মোস্ট স্টেবল, তার কারণ নেগেটিভ চার্জ তিনটে ফিনাইল রিংয়ের মধ্যে রেজোনেন্স করতে পারে, এরকম একটি ধারণা আমাদের তৈরি হলো। এখানে দুটোর মধ্যে, এখানে একটার মধ্যে, আর এখানে নেগেটিভ চার্জ কোনো ডিলোকালাইজেশন করতে পারছে না, এরকম একটা সিচুয়েশন। তাহলে সেই হিসাবে কনজুগেট বেসের স্টেবিলিটির অর্ডার আমরা এটি হাইয়েস্ট আর এটি হবে লিস্ট, তাই তো। এবার যখন এক্সপেরিমেন্টালি, এবার দেখ, যখন এক্সপেরিমেন্টালি এদের পিকে ভ্যালুগুলো দেখা হলো, তখন দেখা যাচ্ছে কি এর পিকে ভ্যালু মানে এই কম্পাউন্ডের পিকে ভ্যালু প্রায় 48, এর পিকে ভ্যালু 40, এর থাকে 33, এর থাকে 32, এই জায়গাটা লক্ষ্য কর। এখানে 48 থেকে যখন 40 হচ্ছে, তাহলে প্রায় পিকে ভ্যালু -8, মানে 8 ভ্যালু কমে যাচ্ছে। তো ডেফিনেটলি আমরা জানি পিকে ভ্যালু যদি কমে যায় অ্যাসিডিটি বেড়ে যাবে, ঠিকই আছে। মিথাইলের উপর নেগেটিভ চার্জ আছে আর এখানে ফিনাইল গ্রুপ রয়েছে, তার মধ্যে রেজোনেন্স হচ্ছে, সো অবভিয়াসলি দিস কনজুগেট বেস ইজ মোর স্টেবল, তাই করেসপন্ডিং কম্পাউন্ড হয়ে যাবে মোর অ্যাসিডিক। এবার যখন আবার এদিক থেকে এদিকে গেলাম, তখন দেখ প্রায় 7 ভ্যালু ড্রপ করে গেল। এখানে 8 ভ্যালু ড্রপ করেছিল, এখানে 7 ভ্যালু ড্রপ করলো। তো আমি যদি অ্যাপ্রক্সিমেটলি ধরেও নিই যে 8 ভ্যালু ড্রপ করা আর 7 ভ্যালু ড্রপ করে যাওয়া প্রায় একই। তার কারণ কি? তার কারণ দেখ, এখানে একটা ফিনাইল গ্রুপের জন্য যদি 8 ভ্যালু ড্রপ করে যায়, তাহলে আরও একটা ফিনাইল গ্রুপ আসার কারণে আরও প্রায় অ্যাপ্রক্সিমেটলি 8 ভ্যালু ড্রপ করবে, মানে এটা 7। তো ঠিকই আছে 33। কিন্তু দেখা গেল যে আরও একটা ফিনাইল গ্রুপ যখন চলে এলো, মাত্র ভ্যালু 1 ড্রপ করলো, মানে প্রায় এর পিকে আর এর পিকে, দুটোর পিকে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হয়ে গেছে। তো এই দুটো যদি পিকে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হয়, তার মানে তাদের স্টেবিলিটিও অ্যাপ্রক্সিমেটলি কি আসছে, ইকুয়াল আসছে। মানে CB2 আর CB2 নয়, CB3 আর CB4, এই দুটোর স্টেবিলিটি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। এটা হলো কেন? এটা হলো কেন তার এক্সপ্লানেশনের অনেকটাই তোরা অলরেডি পড়েছিস রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট চ্যাপ্টার। রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট চ্যাপ্টারে আমাদের অলরেডি বলে দেওয়া রয়েছে যে নেগেটিভ চার্জ, বা নেগেটিভ চার্জের কথা বাদ দিলাম, র্যাডিক্যালও হতে পারে, নেগেটিভ চার্জ হতে পারে, যখন এরকম ট্রাইফিনাইল সিস্টেমের মধ্যে কার্বনের উপরে যখন নেগেটিভ চার্জ বা র্যাডিক্যাল তৈরি হবে, তখন তার স্টেবিলিটি আর এর স্টেবিলিটি দুটো অ্যাপ্রক্সিমেটলি সমান চলে আসে। এর কারণ কি ছিল? কারণ ছিল এই যে ফিনাইল গ্রুপসগুলো রয়েছে, এদের অর্থ হাইড্রোজেন যেগুলো প্রেজেন্ট রয়েছে তাদের মধ্যে স্টেরিক হচ্ছে। তো সেই স্টেরিকের কারণে এই ফিনাইল রিংগুলো কিন্তু একে অপরের মধ্যে প্ল্যানারিটি মেনটেন করতে পারছে না। যখন এই প্লেনে থাকার কথা বলা হচ্ছে, অর্থাৎ কি রেজোনেন্স করতে গেলে এই ফিনাইল রিংগুলোকে কি করতে হবে, প্লেনে থাকতে হবে। এবারে সেই প্লেনে থাকার পসিবিলিটি তাদের কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে যেটা বললাম যে যখনই এই অর্থ পজিশনের হাইড্রোজেন যেগুলো রয়েছে ট্রাইফিনাইল মিথেন এই যে সিস্টেমের ক্ষেত্রে, এই অর্থ পজিশনে থাকা হাইড্রোজেনগুলোর মধ্যে কি হয়, স্টেরিক ক্লাস শুরু হয়। তো সেই স্টেরিকের কারণে ফিনাইল রিংসগুলো একে অপরের সাথে প্ল্যানারিটি মেনটেন করতে পারে না। যে রেজোনেন্সের গল্প বলা হচ্ছিল যে এখানে নেগেটিভ চার্জ তিনটে ফিনাইল গ্রুপের মধ্যে রেজোনেন্স করবে, সেই রেজোনেন্স হওয়ার ক্ষেত্রে কি কন্ডিশন ছিল, অল দ্য ইনভলভ পি অরবিটালস শুড লাই অন দি সেম প্লেন ফর অ্যান এফেক্টিভ ওভারল্যাপিং অর রেজোনেন্স। একটা ওভারল্যাপিং বা রেজোনেন্স হতে গেলে সমস্ত পি অরবিটালগুলোকে একই প্লেনে থাকতে হবে। কিন্তু এই যে ফিনাইল গ্রুপগুলো রয়েছে তারা একই প্ল্যানারিটি মেনটেন করতে পারছে না বিকজ অফ দিস অর্থ হাইড্রোজেন স্টেরিক। তার ফলে কি হয়ে যাচ্ছে, এই যে রিংগুলো তারা কিছুটা আউট অফ প্লেন হয়ে যাচ্ছে, একটু ঘুরিয়ে যাচ্ছে। এদের এই যে আউট অফ প্লেন হয়ে যাওয়াটাকে, এটাকে আমরা রিলেট করেছিলাম কার সাথে, রিলেট করেছিলাম যেমন প্রোপেলার শেপ বলা হয়েছিল। যেমন তোরা এরোপ্লেন বা এমনি সিলিং ফ্যান এগুলোতে দেখেছিস যে পাখার যে ব্লেডগুলো বা এরোপ্লেনের যে মানে ডানাটা রয়েছে, সেটা দেখবি একটু প্রোপেলার, একটু টিল্টেড ফ্রম দ্য হরাইজন্টাল প্লেন, আর হরাইজন্টাল প্লেনের সাথে একটু টিল্টেড হয়ে থাকে। তো সেরকমভাবেই এদের মধ্যে অর্থ পজিশনে থাকা হাইড্রোজেনগুলোর স্টেরিকটাকে মিনিমাইজ করার জন্য ফিনাইল রিংসগুলো কি করবে, প্লেন থেকে সরে যাবে, অর্থাৎ আউট অফ প্লেন হওয়ার চেষ্টা করবে। আর যদি আউট অফ প্লেন হয় তাহলে তো রেজোনেন্স হচ্ছে না ঠিকঠাক। সেক্ষেত্রে সায়েন্টিস্টরা বললেন কি, যে এই তিনটে ফিনাইল গ্রুপের মধ্যে ম্যাক্সিমাম দুটো ফিনাইল গ্রুপের সাথে এই নেগেটিভ চার্জ অ্যাট এ টাইম রেজোনেন্সে ইনভলভ হতে পারে, কিন্তু তখন আর একটা ফিনাইল গ্রুপকে অবভিয়াসলি আউট অফ প্লেনে থাকতেই হবে।
সেই ফিনাইল গ্রুপ রেজোনেন্সে ইনভলভ হতে পারবে না। তাহলে এবার ভেবে দেখ, এখানে অলরেডি দুটো রিংয়ের মধ্যে রেজোনেন্স হয়েছিল, এখানে তিনটে রিং থাকা সত্ত্বেও দুটো রিংয়ের মধ্যেই রেজোনেন্স পসিবল, তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি? পিকে ভ্যালু তো একই রকম চলে আসার কথা, এবং তাই এসেছে। অর্থাৎ এখানে তিনটে ফিনাইল গ্রুপ থাকলেও, তাহলে তার লজিকটা কি এলো, তিনটে ফিনাইল গ্রুপ থাকলেও এই ফিনাইল গ্রুপসগুলোর মধ্যে প্রেজেন্ট থাকা অর্থ পজিশনের হাইড্রোজেনগুলোর স্টেরিকের কারণে এই ফিনাইল রিংসগুলো আউট অফ প্লেন হচ্ছে, বিকামস প্রোপেলার শেপড, অ্যান্ড ইন দ্যাট কন্ডিশন দ্য নেগেটিভ চার্জ ক্যান নট ডিলোকালাইজ among these three phenyl groups at a time. Maximum 2 phenyl groups can be involved in resonance with the negative charge. In that situation, the third one, অর্থাৎ 3 নম্বর যে ফিনাইল রিং, that will be out of plane. তাকে প্লেনে থাকতেই পারবে না, তাকে আউট অফ প্লেন হতেই হবে। এই কন্ডিশনে তাহলে এর পিকে ভ্যালুর সাথে প্রায় সমানই হয়ে যাবে। এবার যেটা বলা হচ্ছে, আচ্ছা কেনই বা প্রায় সমান, এক্স্যাক্টলি সমান হলো না কেন? তার কারণ হলো, এখানে একটা হাইড্রোজেন ছিল, সেই জায়গায় একটা ফিনাইল গ্রুপ। ভেবে দেখ, ফিনাইল গ্রুপ থাকার কারণে কি হয়ে যাচ্ছে, ফিনাইল গ্রুপের কার্বন sp2 হাইব্রিডাইজ, বেঞ্জিনের কার্বন তো তোরা জানিস sp2 হাইব্রিডাইজ। তো sp2 হাইব্রিডাইজ হওয়ার কারণে কি হচ্ছে, তার একটা মাইনাস আই এফেক্ট আছে। রেজোনেন্সে না ইনভলভ হলেও তার একটা মাইনাস আই এফেক্ট আছে। সেই মাইনাস আই এফেক্টের জন্য টু সাম এক্সটেন্ট তার অ্যাসিডিটিকে বাড়িয়ে দেবে, অর্থাৎ পিকে ভ্যালু কমিয়ে দেবে। অ্যান্ড দ্যাটস ওয়াই দিস পিকে ভ্যালু ইজ লিটল বিট অফ ড্রপড, লিটল বিট অফ, খুব সামান্য, 33, 32, মাত্র 1 ভ্যালু ড্রপ করছে। ঠিক আছে, তাহলে এই হলো এই কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যাসিডিটির এক্সপ্লানেশন। যদিও এই কম্পাউন্ড, আবার বলে দিচ্ছি, এই কম্পাউন্ডের অ্যাসিডিটির অর্ডার এখন আর বিশেষ পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট নয়। ঠিক আছে, কনজুগেট বেসের যদি স্টেবিলিটির অর্ডার এরকম হয়, তাহলে তার অ্যাসিডিটি কী হবে, একই রকম হবে 4, 3, 2, 1, এইভাবে অ্যাসিডিটির অর্ডার থাকবে। ঠিক আছে, এবার নেক্সট প্রবলেম। Explain the basicity. Explain the basicity. This is NH. এখানে একটা লোন পেয়ার, এখানেও লোন পেয়ার, N এই ডাবল বন্ড, NH এই লোন পেয়ার, এখানেও লোন পেয়ার, এখানে একটি ডবল বন্ড, আর একটি হলো পিরিডিন। এর নাম হচ্ছে ইমিডাজোলিন। এটি হলো ইমিডাজোল, আর দিস ওয়ান ইজ পিরিডিন। এই হলো তিনটে কম্পাউন্ড। ঠিক আছে, এবার এক্সপ্লেন দ্য বেসিসিটি। এর ক্ষেত্রে পিকে ভ্যালুটাও অলরেডি দেওয়া থাকে, আমি সেটাও একটু লিখে দিচ্ছি এখানে, নাও দেওয়া থাকতে পারে, তবে অনেক সময় দেওয়াও থাকে। পিকে ভ্যালু ইমিডাজোলিনের ক্ষেত্রে রয়েছে 11, এর 7.1, আর পিরিডিনের ক্ষেত্রে থাকে অ্যাপ্রক্সিমেটলি 5, তো এক্স্যাক্ট ভ্যালু হলে প্রায় 5.2। এই হলো ব্যাপার। এবার বলেছে এর বেসিসিটিটাকে এক্সপ্লেন করো, মানে অলরেডি আমাদের কাছে অর্ডারটা চলে এসেছে যে কার বেসিসিটি বেশি কার কম, এই অর্ডারটা আমরা পেয়ে গেছি। আমরা কি জানি, পিকের সাথে অ্যাসিডিটি ইনভার্সলি রিলেটেড, যার পিকে ভ্যালু যত বেশি হবে তার অ্যাসিডিটি তত কম হবে। কিন্তু পিকের সাথে বেসিসিটি ডাইরেক্টলি রিলেটেড, অর্থাৎ পিকে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বেসিসিটি। পিকে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বেসিসিটি, এরকম। অর্থাৎ এই কম্পাউন্ডের বেসিসিটি হাইয়েস্ট, তাহলে বুঝতেই পেরেছি যেহেতু তার পিকে ভ্যালু হাইয়েস্ট, আর এই পিরিডিন কম্পাউন্ডের বেসিসিটি লোয়েস্ট। ঠিক আছে, এবার আমাদের এক্সপ্লেন করতে হবে কেন। তো এই কারণটা কি এক্সপ্লেন করার আগে যদি এই ইমিডাজোলিন আর ইমিডাজোলকে একটু লক্ষ্য করিস, ভালো করে দেখবি যে এখানে শুধুমাত্র ডিফারেন্স কোথায়, একটি ডবল বন্ড। এখানে একটি ডবল বন্ড প্রেজেন্ট রয়েছে, এই ডবল বন্ড ইমিডাজোলিনের ক্ষেত্রে প্রেজেন্ট নেই, ইমিডাজোলের ক্ষেত্রে এই ডবল বন্ড প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, এবার পরের কথাতে আসার আগে আরেকবার রিকল করিয়ে দিই, আমাদের জাস্ট প্রিভিয়াস ক্লাসে দেখবি আমরা অ্যামিডিন নিয়ে ডিসকাশন করা হয়েছিল। অ্যামিডিন
এই ধরনের স্ট্রাকচার, এইটি হলো অ্যামিডিন। দিস ইজ কল্ড অ্যামিডিন। দেখ তোরা অলরেডি জানিস অ্যামাইড, RCO NH2, দিস ইজ কল্ড অ্যামাইড, তাই তো। আর এটি হলো অ্যামিডিন, আর এটাকে বলা হয় অ্যামাইড। এই অ্যামিডিন আর অ্যামাইড এদের স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স কোথায়? অ্যামাইডের অক্সিজেনকে যদি ইমিন গ্রুপের দ্বারা মানে NH গ্রুপের দ্বারা রিপ্লেস করে দিস তাহলেই তৈরি হয় অ্যামিডিন, ঠিক আছে। সো দিস ইজ অ্যামিডিন। এবার একটু লক্ষ্য করে দেখ, এর ক্ষেত্রে যে স্ট্রাকচারটা প্রেজেন্ট রয়েছে বা এরও ক্ষেত্রে যে ধরনের কানেক্টিভিটি নাইট্রোজেন টু নাইট্রোজেন কানেক্ট রয়েছে, দিস আর লুকস লাইক অ্যামিডিন। এরা অ্যামিডিনের মতো স্ট্রাকচার। এবার হঠাৎ করে আমি অ্যামিডিনের সাথে কম্পেয়ারটা কেন করাতে গেলাম? তার কারণ হচ্ছে অ্যামিডিনের ক্ষেত্রে যদি তোদের কোশ্চেন করা হয় যে এখানে যদি আমরা একটা H+ বা প্রোটন দেওয়া হয় তাহলে সেই প্রোটন কোথায় কানেক্ট হবে, কারণ এখানে দুটো টাইপ নাইট্রোজেন প্রেজেন্ট রয়েছে, এই একটা নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন, দুটো নাইট্রোজেনের উপরেই লোন পেয়ার প্রেজেন্ট রয়েছে। তাহলে এই কন্ডিশনে কোন নাইট্রোজেনের প্রোটোনেশন পসিবল সেটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করব? তাহলে এর এক্সপ্লেনেশন হচ্ছে এরকম যে এই নাইট্রোজেন থেকে দেখ রেজোনেন্স হয়ে ইমিন নাইট্রোজেনের ওপরেই অ্যাকচুয়ালি লোন পেয়ারটা চলে যায় বা নেগেটিভ চার্জটা এই নাইট্রোজেনের উপরে অ্যাকুমুলেট হয়। অর্থাৎ পরের স্ট্রাকচার রেজোনেটিং স্ট্রাকচার যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা আসছে NH2+, আর দিস ওয়ান ইজ NH-। তাহলে এখান থেকে আমরা অলরেডি বুঝতেই পারছি যে দুটো নাইট্রোজেনের মধ্যে এই অ্যামিন নাইট্রোজেন আর ইমিন নাইট্রোজেন, এই দুটোর মধ্যে ইমিন নাইট্রোজেন অ্যাকচুয়ালি মোর বেসিক সেন্টার। সো যখন আমরা এই কম্পাউন্ডে কোনো H+ দেবো তখন সে H+ তা কোথায় কানেক্ট হবে? ইমিন নাইট্রোজেনে কানেক্ট হবে, তাই তো। এটাই আমরা দেখেছিলাম। তো এক্স্যাক্টলি সেম ভাবে এখানেও যখন দুটো লোন পেয়ার প্রেজেন্ট রয়েছে বা দুটো নাইট্রোজেনের উপর লোন পেয়ার প্রেজেন্ট রয়েছে তাহলে কোন নাইট্রোজেনে প্রোটোনেশন হবে? অ্যান্সার আসবে দিস ওয়ান। এই লোন পেয়ার যেটা প্রেজেন্ট রয়েছে এই লোন পেয়ার তো রেজোনেন্সে ইনভলভ, এ তো এই নাইট্রোজেন ইমিন নাইট্রোজেনের উপরে ইলেকট্রনের ডেন্সিটি ইনক্রিজ করিয়ে দিচ্ছে। সো দিস নাইট্রোজেন ইমিন নাইট্রোজেন বিকামস মোর বেসিক অ্যান্ড দ্যাটস ওয়াই প্রোটোনেশন অকার্স অ্যাট দিস নাইট্রোজেন সেন্টার। এবার আমরা ইমিডাজোলিন এবং ইমিডাজোল নিয়ে ডিসকাশনে আসছি। যেমন এই হলো স্ট্রাকচার, ঠিক আছে। এই হলো স্ট্রাকচার। এবার দেখ এই নাইট্রোজেনের উপরে যে লোন পেয়ারটা প্রেজেন্ট রয়েছে এই লোন পেয়ার ইন আনহাইব্রিড পি অরবিটাল, এটি হলো আনহাইব্রিড পি অরবিটালের মধ্যে প্রেজেন্ট। আর এখানে যে লোন পেয়ারটা দেখছিস লোন পেয়ার প্রেজেন্ট ইন sp2 অরবিটাল। তাহলে এই কন্ডিশনে এতে যদি আমরা H+ দিয়ে থাকি তাহলে কোথায় প্রোটোনেশন হবে? এই নাইট্রোজেনে। এই নাইট্রোজেনে প্রোটোনেশন হবে, তাহলে এখানে প্লাস। এবার পরের স্টেপে এই লোন পেয়ার রেজোনেন্স করে এই জায়গাতে এলো, এই ডবল বন্ড, দিস ইজ প্লাস, এখানে হাইড্রোজেন, ঠিক আছে। এই স্ট্রাকচার এবার খেয়াল করে দেখি এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার তো ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, তাই না? আবার এই জায়গা থেকে রেজোনেন্স যদি আমরা করিয়ে দিই আবার এই আগের স্ট্রাকচারটাই চলে আসবে। অর্থাৎ এখানে আমাদের প্রোটোনেশন করালাম, তার ফলে যেটা তৈরি হলো এই ইমিডাজোলিন কম্পাউন্ড থেকে যেটি তৈরি হলো দিস ওয়ান ইজ কনজুগেট অ্যাসিড অফ ইমিডাজোলিন। এইটি ছিল আমাদের ইমিডাজোলিন কম্পাউন্ড দ্যাট ইজ বেস, তার এটা কনজুগেট অ্যাসিড। এই কনজুগেট অ্যাসিড কিভাবে স্টেবিলিটি পাচ্ছে? থ্রু রেজোন্যান্স, তাই তো, থ্রু রেজোন্যান্স স্টেবিলিটি পাচ্ছে। তো সিমিলারলি আমি যদি এবার ইমিডাজোলের ব্যাপারেও আসি তাতেও দেখি এটি ছিল ইমিডাজোলিন, এবার আমরা আসছি ইমিডাজোল, এই নাইট্রোজেন NH, ডিফারেন্স কি? এখানে একটা ডবল বন্ড আছে। এবার এই কম্পাউন্ডেও যদি একই রকমভাবে আমি যদি H+ দিয়ে থাকি
কোথায় প্রোটনেশন হবে? sp2 কার্বনের হাইড্রোজেনে প্রোটনেশন হবে। এই প্রোটনেশন হলো, তাতে করে যে কনজুগেট অ্যাসিড তৈরি হবে সেই কনজুগেট অ্যাসিড এই ধরনের রেজোন্যান্সের দ্বারা স্টেবিলিটি পাচ্ছে। এই এলো, এই ধরনের রেজোন্যান্সের দ্বারা স্টেবিলিটি, ঠিক আছে। তো এই একই টাইপ স্টেবিলিটি তো এখানেও পাওয়া যাচ্ছে, তাই না? দিস ইজ কম্পাউন্ড 2 অ্যান্ড দিস ইজ কনজুগেট অ্যাসিড 2। এবার যদি আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করি, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল কনজুগেট অ্যাসিড 1 না কনজুগেট অ্যাসিড 2? তাহলে দেখি, মানে দেখে যেটা মনে হচ্ছে দুটোর ক্ষেত্রেই তো স্টেবিলিটির জন্য রেসপন্সিবল ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে রেজোন্যান্স। তো এখানেও তো সিমিলার টাইপ রেজোন্যান্স, এখানেও তো একই টাইপ রেজোন্যান্স। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে এই ডবল বন্ড। এখানে এই ধরনের কোনো ডবল বন্ড প্রেজেন্ট নেই। তাহলে আমাদের এই অনুযায়ী এক্সপ্লেন করতে হবে। তো সেই এক্সপ্লেনেশনে যাওয়ার আগে আরেকবার মনে করিয়ে দিই, এই জায়গাগুলোর মধ্যে কোথায় প্রোটনেশন হবে সেটা আমরা অ্যামিডিনের যে কনসেপ্ট রয়েছে সেই অনুযায়ী এক্সপ্লেন করলাম, ঠিক আছে। এই নাইট্রোজেনের উপরে কেন হচ্ছে? কারণ এর sp2, তাহলে এই sp2-র উপরে যে লোন পেয়ার রয়েছে সেইটি বেটার প্রোটনেশনের জন্য রেসপন্সিবল হবে। তার কারণ কি? কারণ এই লোন পেয়ার তো রেজোনেন্স ইনভলভ হবে না, sp2 লোন পেয়ার তো রেজোনেন্স ইনভলভ হয় না, sp2 তো হাইব্রিড অরবিটাল, তার পরিবর্তে p অরবিটাল এইটি রেজোনেন্স ইনভলভ হয়। তাই এটি যদি রেজোনেন্সে ইনভলভ হয়, এর ডোনেশনে ইনভলভ হবে না, তাই বেসিসিটি শো করবে ইমিন নাইট্রোজেন। ঠিক যেমন অ্যামিডিনের ক্ষেত্রে আমাদের এক্সপ্লানেশনটা ছিল, ঠিক একই কথা, ঠিক আছে। তাহলে এবার যে এক্সপ্লানেশনে আমাদের দেখতে হবে যে এই দুটোর মধ্যে তাহলে কোন কনজুগেট অ্যাসিড মোর স্টেবল। তার জন্য এক্সপ্লানেশনে কি আসছে? এক্সপ্লানেশনে আসছে এইখানের কার্বন যে দুটো রয়েছে সেই কার্বনগুলো দেখ sp3 হাইব্রিডাইজড, বাট ইন কেস অফ ডবল বন্ডেড সিস্টেমে এই কার্বনগুলো হয়ে গেল এবার sp2 হাইব্রিডাইজড। এবার আমরা নিশ্চয়ই জানি sp3 আর sp2-র মধ্যে sp2 হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু sp3। তাহলে এটা যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয় sp2, তাহলে এর এই লোন পেয়ার এই যে H+কে ডোনেট করছে, লোন পেয়ার যে ডোনেশন হচ্ছে সেই ডোনেশনটা অ্যাকচুয়ালি কী হয়ে যাবে? কমে যাবে। কারণ এই ইলেকট্রন ক্লাউডকে তো sp2 অরবিটাল তার নিজের দিকে একটু বেশি পরিমাণে টেনে ধরবে। তার পরিবর্তে sp3 যদি পাশের কার্বনে থাকে তাহলে সেক্ষেত্রে যে লোন পেয়ার সে বেটার ডোনারেবল হবে, ডোনেট করতে পারবে। আর সেই কারণের জন্যই আমাদের এই জায়গা থেকে কি পাচ্ছি? কোনটি মোর বেসিক? ইমিডাজোলিন মোর বেসিক, তাই না? ইমিডাজোলিন মোর বেসিক, তার পিকে ভ্যালু দেখ বেশিই রয়েছে। তাহলে এর অ্যাকচুয়াল কারণ কি পাওয়া গেল? জাস্ট এই ডবল বন্ডের জায়গাতেই এক্সপ্লানেশনটা রয়েছে, ঠিক আছে। তাহলে CA কনজুগেট অ্যাসিড 1 এইটি হয়ে যাচ্ছে মোর স্টেবল কম্পেয়ার টু কনজুগেট অ্যাসিড 2, ঠিক আছে। এই sp3 কার্বনগুলো কি হয়ে যাচ্ছে? sp2 থেকে লেস ইলেকট্রন উইথড্রয়িং টাইপ, এটা sp2 মোর ইলেকট্রন উইথড্রয়িং টাইপ, ঠিক আছে। মোর ইলেকট্রন যদি উইথড্রয়িং টাইপ হয় তাহলে তার ডোনেশন কি কমে যায়, অবভিয়াসলি বেসিসিটিও কমে যাচ্ছে। এবার দেখ এর সাথে রয়েছে পিরিডিন, এর সাথে পিরিডিন দেওয়া হয়েছে। পিরিডিন যখন দেওয়া রয়েছে তখন নাইট্রোজেনের উপরে একটি লোন পেয়ার প্রেজেন্ট রয়েছে। যে H+ আমরা দেবো পিরিডিনকে, সে এই লোন পেয়ারেই প্রোটনেশন একমাত্র পসিবল, আর তো কোনো তার বেসিক সেন্টার নেই। তাহলে এরকম কন্ডিশনে আমাদের এই হলো কনজুগেট অ্যাসিড ফ্রম পিরিডিন। এবার যেটা নেক্সট কোশ্চেন সেটি হলো এই লোন পেয়ার কোন অরবিটালের মধ্যে প্রেজেন্ট রয়েছে? এই লোন পেয়ারটা কোন ধরনের অরবিটালের মধ্যে প্রেজেন্ট রয়েছে? sp2 অরবিটালের মধ্যে এই লোন পেয়ারটি প্রেজেন্ট রয়েছে। এই লোন পেয়ার H+কে ডোনেট করলো, তৈরি হলো করেসপন্ডিং কনজুগেট অ্যাসিড অফ পিরিডিন। এবার যেটা কোশ্চেন, এই কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি কেমন হবে? যেমন আগের যে দুটো কম্পাউন্ড আমরা দেখলাম, এই যে কম্পাউন্ড CA1 বা CA2, এদের কিন্তু স্টেবিলিটির জন্য রেজোন্যান্স রয়েছে। তাহলে কি এই কনজুগেট অ্যাসিডের ক্ষেত্রেও স্টেবিলিটির জন্য কোনো রেজোন্যান্স রয়েছে? মানে আমরা কি এই ধরনের কোনো রেজোন্যান্স দেখাতে পারি? এই পাই বন্ড এদিকে চলে এলো, তার মানে এটা নিউট্রাল হয়ে গেল, এখানে প্লাস চার্জ এলো, এরকম কোনো রেজোন্যান্স দেখাতে পারি? অ্যান্সার হচ্ছে অ্যাবসলিউটলি নট। এরকম কোনো রেজোন্যান্সই পসিবল নয় এর ক্ষেত্রে। কেন? তার কারণ দেখ,
আমরা যদি পিরিডিনের স্ট্রাকচারটা, মলিকুলার অরবিটাল যে স্ট্রাকচার সেটি যদি একটু ড্র করি তাহলে দেখতে পাবো এখানে প্রত্যেকটা কার্বনের ওপরে একটি করে তাহলে আনহাইব্রিড পি অরবিটাল রয়েছে। ঠিক নাইট্রোজেনের ওপরে কি এরকম আনহাইব্রিড পি অরবিটাল রয়েছে? অ্যান্সার হচ্ছে নো। তার কারণ এখানে দেখ, এই যে হাইড্রোজেনটা প্রেজেন্ট রয়েছে এটাও sp2, এটাও sp2, এটাও হাইড্রোজেন নয়, আমাদের এইটা পিরিডিনের কেসটা দিচ্ছি, ঠিক আছে, পিরিডিনের কেসটা নিচ্ছি। এইটাতে যে লোন পেয়ার প্রেজেন্ট রয়েছে সেটি sp2 তে প্রেজেন্ট রয়েছে, আর এখানে যে নাইট্রোজেনের ওপরে একটি আনহাইব্রিড পি অরবিটাল প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে, যেটি পাই বন্ড তৈরি করেছে। এইটি স্ট্রাকচার ড্রয়িং হচ্ছে পিরিডিনের, ঠিক আছে, এটা পিরিডিনের, পিরিডিন। তো তাতে কি ঘটনা ঘটছে, এই ওভারল্যাপড, এইটি ওভারল্যাপড, এইটি ওভারল্যাপড, এরকম এরকম রয়েছে। এবার কি হচ্ছে দেখ, যখন এই কনজুগেট অ্যাসিডটা তৈরি হচ্ছে তাহলে নাইট্রোজেনের উপরে যে লোন পেয়ারটা প্রেজেন্ট রয়েছে সেটা কোন অরবিটাল? sp2। তাহলে এই sp2 অরবিটাল থেকে অ্যাকচুয়ালি প্রোটোনেশনটা হচ্ছে, অর্থাৎ এইচ প্লাসকে যে সে ধরছে নাইট্রোজেন সেটি তার sp2 লোবস থেকে যাচ্ছে। এবার একটু ভেবে দেখ দেখি, এই sp2 লোবসের সাথে এই আনহাইব্রিড পি অরবিটালগুলোর অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়ে রয়েছে? 90 ডিগ্রি। এ তো অর্থোগোনাল। sp2-র সাথে এই আনহাইব্রিড পি অরবিটালগুলো তো 90 ডিগ্রিতে রয়েছে, একই প্লেনে তো নেই। যদি একই প্লেনে না থাকে তাহলে এই রেজোনেন্সটা হলো কি করে? সেই জন্যই এখানে ক্রস দেওয়া আছে, এরকম রেজোনেন্স পসিবল না। তাহলে এই থেকে আলটিমেটলি কি পাওয়া গেল, এই কনজুগেট অ্যাসিডের তো সেইভাবে কোনো স্টেবিলিটিই নেই, আর সেই জন্যই লিস্ট বেসিক, অর্থাৎ বেসিসিটি কম। কনজুগেট অ্যাসিড does not have, conjugate acid does not have an effective stability. Conjugate acid does not have an effective stability. So pyridine, সেই কারণেই pyridine is লিস্ট বেসিক। তাই এদের মধ্যে পিরিডিন হয়ে গেল যার বেসিসিটি সব থেকে কম, লিস্ট বেসিক, ঠিক আছে। নেক্সট প্রবলেম, অ্যারেঞ্জ দ্য basicity order of the following compounds. In aqueous phase, phase, to 6 ditertiary butyl pyridine, 2,6 dimethyl pyridine, আর একটা নেওয়া হলো পিরিডিন। এই তিনটে কম্পাউন্ড 1, 2 অ্যান্ড 3, এই তিনটে কম্পাউন্ড নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার কি বলা হচ্ছে, অ্যারেঞ্জ দ্য বেসিসিটি অর্ডার অফ দি ফলোয়িং কম্পাউন্ডস। এই কম্পাউন্ডসগুলোর বেসিসিটির অর্ডার সাজাতে বলেছে। আর একটা জিনিস খেয়াল থাকে যেন, ফেজ বলে দেওয়া রয়েছে। ফেজ মানে কোন মিডিয়ামের মধ্যে? অ্যাকোয়াস ফেজ, ওয়াটার মিডিয়াম। তাহলে ওয়াটার মিডিয়ামের ভেতরে এই কম্পাউন্ডগুলোর বেসিসিটির অর্ডারকে এক্সপ্লেন করার জন্য এবার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এরকম, যে এই কম্পাউন্ডগুলোর থেকে যে কনজুগেট অ্যাসিডটা তৈরি হবে তার স্টেবিলিটিকে এক্সপ্লেন করতে হবে ইন অ্যাকোয়াস ফেজ। তাহলে এবার এই সমস্ত কম্পাউন্ডগুলোর যে কনজুগেট অ্যাসিড তৈরি হচ্ছে সেই কনজুগেট অ্যাসিড কি সেইটা এবার দেখে নে। যেমন ধর আমি ফার্স্ট পিরিডিনটা নিলাম, পিরিডিনের এই নাইট্রোজেনের উপরে লোন পেয়ার প্রেজেন্ট রয়েছে। একটু আগেই আমরা জেনেছিলাম যে এখান থেকে কি ধরনের কনজুগেট অ্যাসিড তৈরি হয়। এই পিরিডিন
এইচ প্লাসের সাথে প্রোটনেশন হলে এইটি তার কনজুগেট অ্যাসিড। তাহলে এই পিরিডিন, এতে যদি আমরা এইচ প্লাস নিয়ে নিই তাহলে নিশ্চয়ই এই পিরিডিনিয়াম আয়ন তৈরি হয়, মানে এইটি তৈরি হবে। দিস ইজ দ্য কনজুগেট অ্যাসিড। এবার যেটা কোশ্চেন সেটা হলো যে আচ্ছা, একটু আগেই দেখলাম আমরা, দেখ এখানেই বলা হয়েছিল যে দিস কনজুগেট অ্যাসিড ডাজ নট হ্যাভ অ্যান এফেক্টিভ স্টেবিলিটি। এর কোনো সেরকমভাবে কোনো স্টেবিলিটিই নেই, কারণ কোনো রেজোন্যান্স হচ্ছে না। একে এই যে পজিটিভ চার্জ নাইট্রোজেনের উপরে তৈরি হয়েছে, একে স্টেবিলিটি কিভাবে দেবে? কোনো ফ্যাক্টর সেরকমভাবে প্রেজেন্ট নেই। তাহলে এবার এই পিরিডিন বা তাদের ডেরিভেটিভগুলোকে যখন আমরা অ্যাকোয়াস মিডিয়ামের মধ্যে রেখে দেওয়া হলো, তখন এই কনজুগেট অ্যাসিড কি স্টেবিলিটি পাওয়ার কোনো রাস্তা রয়েছে? একটি রাস্তা আছে। কি সেটি? যেহেতু অ্যাকোয়াস ফেজ বলা রয়েছে, তাই এই কনজুগেট অ্যাসিডের যে হাইড্রোজেনটা প্রেজেন্ট রয়েছে, এই হাইড্রোজেন কিন্তু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের দ্বারা স্টেবিলিটি পেতে পারে। মানে এই হাইড্রোজেন জলের মলিকুলসের যে অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেনের সাথে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে এইভাবে। পিরিডিন তার সাথে যে এইচটা রয়েছে, সেই এইচ অক্সিজেনের দ্বারা, মানে অক্সিজেন বলতে কোথা থেকে অক্সিজেনটা পেলো? সে জলের অক্সিজেন তোরা জানিস যে নেগেটিভলি চার্জড, তো সেই অক্সিজেন এই হাইড্রোজেনের সাথে একটি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি করবে, তার দ্বারা স্টেবিলিটি পাবে। তার মানে এখান থেকে একটা পয়েন্ট আমরা পেলাম, কনজুগেট অ্যাসিড get stability by the intermolecular hydrogen bonding with H2O। জলের সাথে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে সে স্টেবিলিটি পাবে। এবার নেক্সট কথা শোনো, এরপরটা ইন্টারেস্টিং। আচ্ছা, জলের সাথে হাইড্রোজেন বন্ডিং করবে, স্টেবিলিটি পাবে, সে তো বুঝলাম, কিন্তু হাইড্রোজেন বন্ডিং তো সবাই করতে পারে, এরকম একটা ব্যাপার আছে। তাহলে আমরা এক্সপ্লেন করব কিভাবে। আসলে এই জায়গাতে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে। কী ধরনের ফ্যাক্ট? বলছে যখন এই হাইড্রোজেন বন্ডিংটা তৈরি করলো, জল যখন হাইড্রোজেন বন্ডিংটা তৈরি করলো, তখন এই জলের মলিকুলস এই হাইড্রোজেনের রেসপেক্টে তার চতুর্দিকে ঘুরতে পারে, যেটাকে বলা হচ্ছে তার রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম। আমরা অবভিয়াসলি জানি যে কোনো মলিকুলসের মধ্যে যে 3 ধরনের ডিগ্রি অফ ফ্রিডম রয়েছে, রোটেশনাল, ভাইব্রেশনাল, ট্রান্সলেশনাল এটসেট্রা, তো তার মধ্যে যত ডিগ্রি অফ ফ্রিডম বেশি হবে, তার মানেই তার স্টেবিলিটিও বেশি হতে থাকে, স্টেবিলিটিও ইনক্রিজ করতে থাকে। ডিগ্রি অফ ফ্রিডম বেশি হওয়ার মানে কি? মানে এন্ট্রপি বেড়ে যাওয়া। আমরা তো নিশ্চয়ই জানি যে এন্ট্রপি, যে কোনো সিস্টেমের ক্ষেত্রে যদি এন্ট্রপি ইনক্রিজ হয়, তার মানেই বোঝায় সেটা মোর স্পন্টেনিয়াস, সেটি মোর মানে স্টেবল বা ইররিভার্সেবল একটি কন্ডিশন। সেই জন্যই এখানে বলা হচ্ছে যে এই হাইড্রোজেনের রেসপেক্টে যখন এর চতুর্দিকে জলের মলিকুলসগুলো ঘিরে থাকবে, বা ওকে যখন ওর চতুর্দিকে যখন রোটেট করতে থাকবে, তখন তার রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম ইনক্রিজ করতে থাকে, আর তাতে করে এই কনজুগেট অ্যাসিডটা জলের মলিকুলসের দ্বারা বেশি পরিমাণে স্টেবিলিটি পাবে। কিন্তু এবার একটু ভেবে দেখ, যদি এই পিরিডিনের দুটো সাইডে বিগার গ্রুপ প্রেজেন্ট থাকে, তাহলে এই জলের মলিকুলস ওই হাইড্রোজেনের রেসপেক্টে চতুর্দিকে তার ডিগ্রি অফ রোটেশন বা রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম অ্যাকচুয়ালি কমতে থাকে, কারণ স্টেরিক হবে, তাই না? এই যে টার্সারি বিউটাইল গ্রুপগুলো রয়েছে বা মিথাইল গ্রুপগুলো রয়েছে, এদের সঙ্গে কীভাবে স্টেরিক হবে, তো সেই স্টেরিকের কারণে তার রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম কী হয়, ডিক্রিজ হতে থাকে। সেই জন্যই বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই অর্থ পজিশনে কোনো গ্রুপ থাকবে না, যেমন পিরিডিন 3 নম্বরের কেসে, ততক্ষণ পর্যন্ত এর ডিগ্রি অফ যে ফ্রিডম, মানে রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম, সেটি হাইয়েস্ট, তার মানে কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটিও হাইয়েস্ট। মিথাইল যখন প্রেজেন্ট রয়েছে কেস 2, তখন লিটল বিট অফ হিন্ড্রান্স, তাই তো, আর তার ফলে কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটিও লিটল বিট অফ ডিক্রিজেস। অ্যান্ড when case 1, when 2 tertiary butyl groups are present at the 2 and 6 position, then there occurs a huge steric, প্রচুর পরিমাণে এতে স্টেরিক চলে আসে, আর সেই স্টেরিকের কারণে এবার কি হয়ে যাচ্ছে, এর মধ্যে এই জলের মলিকুলসের এবার রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম কমে যাচ্ছে, আর যখনই রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম কমে যাচ্ছে, তার মানেই বুঝতে পেরেছিস তার কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি কমে যাবে, আর অবভিয়াসলি কম্পাউন্ডের বেসিসিটিও কমে যাবে। তাহলে বেসিসিটিতে হাইয়েস্ট কে আসবে? 3 নম্বর হাইয়েস্ট আর 1 নম্বর লোয়েস্ট।
rotational degree of freedom by the H2O molecules. Rotational degree of freedom by the H2O molecules around the conjugate acid becomes restricted with increase of steric at the ortho position. So conjugate acid stability order কি হবে? কনজুগেট অ্যাসিড যেটি 1 এর স্টেবিলিটি সব থেকে কম, তো আমি এভাবে লিখে দিচ্ছি কনজুগেট অ্যাসিড 2, কনজুগেট অ্যাসিড 3। ঠিক আছে, কনজুগেট অ্যাসিড 3 স্টেবিলিটি সব থেকে বেশি, কারণ এখানে অর্থ পজিশনগুলোতে কোনো হিন্ড্রেন্স নেই। তাহলে বেসিসিটির অর্ডারে কি আসবে? 1 এর থেকে 2 মোর বেসিক, 2 এর থেকে 3 মোর বেসিক, এই অর্ডারটা চলে আসবে। নেক্সট প্রবলেম, which one is more basic and why? এটা অলরেডি PYQs প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন পেপার তোদের রয়েছে তাতেও দেওয়া রয়েছে। NH2 আচ্ছা, এটা প্রথমেরটা ট্রান্স, তারপরেরটা শেষ। এই দুটো কম, 1 আর 2। হুইচ ওয়ান ইজ মোর বেসিক অ্যান্ড হোয়াই? এর মধ্যে কি এক্সপ্লানেশন? এই দুটোর মধ্যে কে বেশি বেসিক এটা জানতে চেয়েছে। 2 নম্বর যে কম্পাউন্ড দেওয়া রয়েছে, অর্থাৎ যেখানে দেখ দুটো অ্যামিন গ্রুপ NH2 গ্রুপ একই দিকে রয়েছে, তার মানে সিস আইসোমার, দিস ইজ সিস আইসোমার। আর এইটি হলো ট্রান্স আইসোমার, এই দুটোর মধ্যে সিস আইসোমার মোর বেসিক। বেসিসিটি অর্ডারে 2 নম্বর হয়ে যাবে মোর বেসিক কম্পেয়ার টু 1। এবার কারণ কি? এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন হচ্ছে এরকম যে 2 নম্বরের ক্ষেত্রে দেখ নাইট্রোজেনের উপরে যে লোন পেয়ার প্রেজেন্ট রয়েছে সেটা সেম সাইডে একই দিকে, তার ফলে কি হয়, এদের লোন পেয়ারগুলোর মধ্যে একটা রিপালসিভ ফোর্স অ্যাক্ট করে, একটা রিপালসান চলতে থাকে, আর সেই রিপালসানের কারণেই এই লোন পেয়ারগুলো ডিস্টেবিলাইজড হয়ে যায়, বা বলতে পারিস আনস্টেবল হয়। এখানে দেখ এই NH2 নাইট্রোজেনের উপরে লোন পেয়ার প্রেজেন্ট, এই নাইট্রোজেনের উপরেও লোন পেয়ার প্রেজেন্ট। এবার এই দুটো লোন পেয়ারের মধ্যে কি হয়, রিপালসান চলতে থাকে, LP রিপালসান, LP রিপালসান। একটি লোন পেয়ারের রিপালসান চলতে থাকে,
আর তার ফলে কি হয়, এই লোন পেয়ারগুলো অনেকটাই বেশি এনার্জেটিক্যালি ডিস্টেবিলাইজড হয়ে যায়। লোন পেয়ার রিপালশন লিডস টু destabilization of the compound. এই কম্পাউন্ড ডিস্টেবিলাইজ হতে থাকে। অন দি আদার হ্যান্ড, যদি উল্টো দিকে থাকে, ধর এখানে একটা লোন পেয়ার প্রেজেন্ট রয়েছে আর ট্রান্স পজিশনে এদিকে একটি লোন পেয়ার প্রেজেন্ট রয়েছে, তাহলে দেখি লোন পেয়ারগুলোর মধ্যে ডিস্টেন্স অনেক বেশি, far away. So there is no LP repulsion, তাই এদের মধ্যে কোনো লোন পেয়ার রিপালশন নেই। and thus relatively স্টেবল। আর তার ফলে কি হয়, এটা রিলেটিভলি স্টেবল হয়ে যায়। আর সেই কারণে দেখ এর লোন পেয়ারের ডোনারেবিলিটি অতটা থাকে না, এর বেশি থাকে, কারণ এদের মধ্যে রিপালশন হচ্ছে। সে সঙ্গে সঙ্গে কি চাইবে, সঙ্গে সঙ্গে চাইবে প্রোটোনেটেড হয়ে যেতে। ব্যাপারটা কি দেখ, যখনই H+ কোথাও থেকে পেয়ে যাবে সে র্যাপিডলি প্রোটোনেটেড হয়ে যাবে। তার কারণ কি, তার কারণ হলো যদি র্যাপিডলি প্রোটোনেটেড হতে পারে তাহলে যে কনজুগেট অ্যাসিডটা তৈরি হচ্ছে সেই কনজুগেট অ্যাসিডে এই ধরনের একটি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের দ্বারা, এখানে একটা লোন পেয়ার আছে, তো সেই লোন পেয়ারের সাথে এর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের দ্বারা স্টেবিলিটি পাবে। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর দ্বারা স্টেবিলিটি পেয়ে যাবে। আর এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের দ্বারা যখনই স্টেবিলিটি পেয়ে যাচ্ছে তখনই বুঝতেই পেরেছিস লোন পেয়ারের মধ্যে আর রিপালশন থাকছে না। এই লোন পেয়ার কনভার্ট হয়ে গেছে কিসে, বন্ড পেয়ারে। তাহলে এই কন্ডিশনে কনজুগেট অ্যাসিড বিকামস কি, কনজুগেট অ্যাসিড বিকামস স্টেবল। তো যদি কনজুগেট অ্যাসিড বিকাম স্টেবল হয়, কনজুগেট অ্যাসিড যদি স্টেবল হয় তাহলে তার করসপন্ডিং কম্পাউন্ড কি হয়ে যাবে, মোর বেসিক, আর রিলেটিভলি দিস ওয়ান লেস বেসিক। তাহলে কি বললাম, এক্ষেত্রে আনস্টেবল বলেই র্যাপিডলি লোন পেয়ারটা বন্ড পেয়ারে কনভার্ট হলো, আর বন্ড পেয়ারে কনভার্ট হয়েই তার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের দ্বারা কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি পেয়ে গেল। কীভাবে হচ্ছে দেখতেই পাচ্ছিস। তার ফলে কী হয়ে যাচ্ছে, করসপন্ডিং কম্পাউন্ড যদি কনজুগেট অ্যাসিড যদি মোর স্টেবল হয় তাহলে করসপন্ডিং কম্পাউন্ড মোর বেসিক। এটি 2 নম্বরের একটি কোশ্চেন অলরেডি প্রিভিয়াস ইয়ার্সে ছিল, PYQসে তোরা পাবি। নেক্সট প্রোগ্রাম, হাইড্রোকার্বন এ পিকে ভ্যালু কত, অ্যাপ্রক্সিমেটলি 14, ইজ মাচ মোর অ্যাসিডিক, than B. PK value 22. Explain. Five-membered ring, 7-membered ring, 5-membered ring. এইটি হলো কম্পাউন্ড এ। আরেকটি কম্পাউন্ড, দুটো 5-membered ring ফিউজড, তার সাথে একটি 7-membered ring ফিউজড।
এইটি হলো কম্পাউন্ড বি। এবার এই দুটো কম্পাউন্ডের মধ্যে কে মোর অ্যাসিডিক সেটাও বলে দেওয়া রয়েছে, পিকে 14 আর এর পিকে 22। তার মানে বুঝতে পেরেছিস অ্যাসিডিটির অর্ডারে এ হয়ে গেছে মোর অ্যাসিডিক। তাহলে অ্যাসিডিটি অর্ডার যদি আমরা দেখি তাতে এ মোর অ্যাসিডিক কম্পেয়ার টু বি, এটি অলরেডি বলে দেওয়া রয়েছে। এবার এটাকে আমরা এক্সপ্লেন করতে হবে। তো এর এক্সপ্লেনেশানে যাওয়ার আগে একবার রিকল কর অ্যাজিউলিনের কেস। অ্যাজিউলিন তোরা অলরেডি জানিস একটি 5 মেম্বার রিং আর একটি 7 মেম্বার রিং। এই হলো সিস্টেম, এটাকে বলা হয় অ্যাজুলিন। এবার অ্যাজুলিনের মধ্যে নিশ্চয়ই ডাইপোলার ক্যারেক্টার রয়েছে, আমরা সেটা জানি। এই ডাইপোলার ক্যারেক্টারে আমরা এটাও জানি যে 5 মেম্বার রিংস বিকাম নেগেটিভলি চার্জড আর 7 মেম্বার রিং বিকামস পজিটিভলি চার্জ, তাই তো? এটা অলরেডি ফান্ডামেন্টালে পড়ানো হয়েছে, তাই আমি এই জায়গাতে আর খুব বেশি ডিটেলসে আসছি না। আমি শুধু এর হাইব্রিড স্ট্রাকচারটা ড্রয়িং করে দিচ্ছি। এই ছিল অ্যাজুলিন। অ্যাজুলিনের ক্ষেত্রে এইটি হয়ে যাবে নেগেটিভলি চার্জড আর 7 মেম্বার রিং হবে পজিটিভলি চার্জ, ঠিক আছে? এরকম। এইবার খেয়াল করে দেখ, এই যে দুটো কম্পাউন্ড দেওয়া রয়েছে তার এখানে রয়েছে দেখ 5-এর সাথে 7 ফিউজড, এখানেও রয়েছে 5-এর সাথে 7 ফিউজড। তাহলে 5-এর সাথে যে 7 ফিউজড রয়েছে সেই জায়গাতে H প্লাস, এখানে দেখ H প্লাস ভেঙে যাওয়ার পর যে কনজুগেট বেসটা এখান থেকে তৈরি হবে সেটি কেমন? এই 5 মেম্বার রিং, এই হলো 7 মেম্বার রিং, এখানে রয়েছে 5 মেম্বার। এবার দেখ এখান থেকে H প্লাস ভেঙে যাওয়ার পর এখানে মাইনাস তৈরি হলো, তাহলে এই জায়গাতে আমাদের নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। আর অলরেডি অ্যাজুলিনের ক্ষেত্রে আমরা জানি 7 মেম্বার হয় পজিটিভলি চার্জড আর 5 মেম্বার হয় নেগেটিভলি চার্জড। দিস ইজ কনজুগেট বেস অফ এ। সিমিলারলি এখান থেকেও যদি H প্লাস ভেঙে বেরিয়ে যায় তাহলে যে কনজুগেট বেস তৈরি হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এখানে যে কনজুগেট বেস তৈরি হয় সেটা হলো এই জায়গাতে মাইনাস, এখানেও মাইনাস আর এখানে প্লাস, ঠিক আছে? এইবার খেয়াল করে দেখি কোন কনজুগেট বেস মোর স্টেবল? দিস ওয়ান। কেন মোর স্টেবল? তার কারণ এইখানে নেগেটিভ চার্জ যেটা তৈরি হচ্ছে তার অ্যাডজাসেন্ট পজিশনেই রয়েছে পজিটিভলি চার্জড সাইক্লোহেপ্টাট্রাইনাইল ক্যাটায়ন। আবার এখানে যে নেগেটিভ সেটাও রয়েছে দেখ পজিটিভ চার্জের সাথে। তাহলে এখানে আনলাইক চার্জগুলো অ্যাডজাসেন্ট পজিশনে রয়েছে, তাহলে একে অপরের প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে। অন দি আদার হ্যান্ড দিস ওয়ান, এখানে দেখ নেগেটিভ চার্জ পাশাপাশি প্রেজেন্ট রয়েছে। দুটোই 5 মেম্বার রিং কি হয়? নেগেটিভলি চার্জ। তাহলে এই কন্ডিশনে এদের মধ্যে কি হচ্ছে? ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন হচ্ছে। তাহলে কোন কনজুগেট বেস মোর স্টেবল হয়ে গেল? কনজুগেট বেস এ মোর স্টেবল। কনজুগেট বেস এ হয়ে গেছে মোর স্টেবল কম্পেয়ার টু কনজুগেট বেস বি। তো এই কন্ডিশনে অ্যাসিডিটির অর্ডার কি আসবে? নিশ্চয়ই কম্পাউন্ড করেসপন্ডিং কম্পাউন্ড এ হয়ে যাবে মোর অ্যাসিডিক কম্পেয়ার টু বি। ভেরি সিম্পল, শুধুমাত্র ওই একটাই লজিক যদি খেয়াল রাখতে পারিস যে অ্যাজুলিনের কেসে কোনটা প্লাস আর কোনটা মাইনাস হয়েছিল, ব্যাস ওইটুকু জানলেই কাজ হয়ে যাবে। নেক্সট আরেকটি আসছি, এটা খুব বেসিক একটা কোশ্চেন, বেশ কয়েক বছর আগে আইআইটি জ্যামের পরীক্ষাতে এসেছিল, তো সেইটি আমি জাস্ট এখানে একবার ইন্ডিকেট করে নিচ্ছি। আইআইটি জ্যামের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, কিন্তু খুব ইজি কোশ্চেন এটা ছিল, জাস্ট একদম বেসিক জায়গা থেকে একটা কোশ্চেন দিয়েছিল, তো সেইটি একবার এখানে রিকল করিয়ে দিচ্ছি। ইনক্রিজিং অ্যাসিডিটির অর্ডার বলতে চেয়েছে। কী কী কম্পাউন্ড দেওয়া আছে? ফেনল দেওয়া আছে, অ্যাসিটোন দেওয়া রয়েছে CH3COCH3, FCH2COOH ফ্লোরো অ্যাসিটিক অ্যাসিড, আর রয়েছে মিথানল CH3OH। এই চারটে। এবার এদের ক্ষেত্রে পিকে ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি হয় 9, এর ক্ষেত্রে হয় 20 থেকে 22 এরকম, এর ভ্যালু হয় 4.2 থেকে কম, ঠিক আছে? 4.2 থেকে কম হয়। আর অ্যালকোহলের ক্ষেত্রে 17-18 এরকম একটা রেঞ্জে থাকে, এটা যেন খেয়াল থাকে।
তাহলে বুঝতেই পেরেছি সব থেকে বেশি অ্যাসিডিক কে, দিস ওয়ান, তাই তো। নাম্বারিং যদি করে দিই 1, দিস ইজ 2 নম্বর, এটা হলো 3 নম্বর, আর এটি হলো 4 নম্বর। তাহলে এদের মধ্যে সব থেকে বেশি অ্যাসিডিক কি হলো 3 নম্বর, পিকে ভ্যালু সব থেকে কম। আর কেনই বা হলো, এ তো বুঝতেই পেরেছিস কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, তাই না, COOH গ্রুপ, দিস ইজ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, তাহলে এর তো অ্যাসিডিটি বেশি হবেই। এটা হলো ফেনল, তারপরে দেখ ফেনল তারপর আসছে, কেন এখান থেকে যে ফেনক্সাইড তৈরি হচ্ছে সেইটি কি বেঞ্জিন রিংয়ের মধ্যে রেজোনেন্স করতে পারছে, তাই তো। আচ্ছা, তারপরে কি আসছে, তারপরে আসছে মিথানল, কারণ এখান থেকে H+ ভেঙে বেরিয়ে যাওয়ার পর যে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে সেটা অক্সিজেনের উপর তৈরি হয়, আর এখান থেকে H+ ভেঙে বেরিয়ে যাওয়ার পর যে নেগেটিভ চার্জ তৈরি হয় সেটা কার্বনের উপর তৈরি হয়। যদিও এই কার্বনের উপরে তৈরি হওয়ার নেগেটিভ চার্জ এই কার্বনিলের সাথে রেজোনেন্স করতে পারে, এখানে কোনো রেজোনেন্সের ফ্যাক্ট নেই, তাও এলিমেন্টারি এফেক্ট হিসাবে অক্সিজেনের উপরে নেগেটিভ চার্জ তৈরি হওয়াটা মোর ফেভারেবল কম্পেয়ার টু কার্বন, সেই কারণে এইটি হয়ে যায় মোর অ্যাসিডিক। শুধুমাত্র স্টুডেন্টদের এই জায়গাটাতে একটু কনফিউশন হতে পারে পরীক্ষার হলের মধ্যে, সেই জন্য খুব ভালোভাবে যদি খেয়াল থাকে যেন অ্যালকোহল হয়ে যাবে মোর অ্যাসিডিক কম্পেয়ার টু কিটোন। এটা জাস্ট আর কিছুই নয়, এখানে হাইড্রোজেন ভেঙে বেরিয়ে যাওয়ার পর নেগেটিভ চার্জ কার্বনের উপর আসছে, এখানে হাইড্রোজেন ভেঙে বেরিয়ে যাওয়ার পর নেগেটিভ চার্জ অক্সিজেনের উপরে আসছে, অক্সিজেনের উপরে নেগেটিভ চার্জই মোর স্টেবল হবে কম্পেয়ার টু কার্বন। আর আমি সব করেসপন্ডিং অ্যাপ্রক্সিমেট পিকে ভ্যালুগুলো দিয়ে দিয়েছি, যেটা দ্বারা তোরা মোটামুটি মানে বুঝতেই পারছিস যে অ্যাসিডিটির অর্ডার কী হবে। তাই কার্বক্সিলিক অ্যাসিড হাইয়েস্ট অ্যাসিডিক, তারপরে ফেনোলিক OH, তারপরে অ্যালকোহলিক OH মানে অ্যালিফেটিক, আর তারপরে আসছে কিটোন সবার শেষে। ঠিক আছে, এটা মোটামুটি একটু খেয়াল রাখবি, খুব বেসিক কোশ্চেন, মাঝে মধ্যে এরকম বেসিক কোশ্চেনও পরীক্ষাতে দিয়ে দেয়।